বাজতে থাকে। নিলয় ফোনের দিকে তাকিয়ে দেখে আবারও আশরাফ সাহেবের কল। সব ঠিক চলছে? এখন অবধি সব কিছু ঠিকঠাক আছে। কোনো সন্দেহ করছে নাকি? না, বোকা একটা মেয়ে। নিলয় ফোনটা কেটে দেয়। নেহা রাগী চোখে তাকায় নিলয়ের দিকে। নেহাকে বোকা বলেছে ও, কিন্তু কি বোকামি করলো সে বুঝতে পারছে না। হঠাৎ গাড়িটা ব্রেক করে। নেহা জানালা দিয়ে তাকিয়ে দেখে একটা কবরস্থান, খুব পরিচিত একটা কবরস্থান নেহার কাছে। নেহা নিজে থেকেই গাড়ি থেকে নামে। এরপর নেহা দেখে নিলয় কবরস্থানের মধ্যে প্রবেশ করেছে। নেহাও পিছনে যায়। নেহাকে অবাক করে দিয়ে নিলয় নেহার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করে। নেহা বেশ কিছু সময় নিলয়ের দিকে তাকিয়ে থাকে। অবাক করা চাউনি নিয়ে নেহা নিলয়ের দিকে তাকিয়ে হাঁক হয়ে যায়। প্রশ্নগুলো আবারও তার মাথার মধ্যে ঘুরপাক খায়। কে এই ছেলে? কে হবে সে? তার সাথে কেনই বা পরিচয় হলো? মাকে সে কিভাবে চেনে? নেহার কিছু ভাবে না, সোজা যেয়ে নিলয়ের পাশে দাঁড়ায়। মায়ের কবরের দিকে তাকিয়ে থাকে নেহা। এখানে সে সপ্তাহে একবার করে আসে। মায়ের কবরের কাছে দাঁড়িয়ে নেহা মনে মনে মায়ের সাথে অনেক কথা বলে আর কান্না করে। তারপর এতিমখানা যেয়ে ছোট বাচ্চাদের সে খাবার খাইয়ে বাড়িতে চলে যায়। কিন্তু আজ সে এতিমখানা একা আসেনি। নিলয় নামে অপরিচিত ছেলেটি, যে কিনা তার বর, সে নেহাকে নিয়ে সাথে করে আসে। আর নেহাকে অবাক করে দিয়ে নিলয় বাচ্চাদের খাবার দিতে থাকে। নেহা কেবল অবাক হয়েই চেয়ে থাকে ছেলেটার দিকে। একসময় মনে হয় নিলয় তার খুব কাছের লোক, আবার পরক্ষণে তার প্রতি ঘৃণা কাজ করে নেহার। গাড়িতে ওঠো। নিলয় সব কাজ শেষ করে গাড়ির কাছে আসে। নেহাকে গাড়িতে উঠতে বলে। নেহা বাধ্য মেয়ের মতো গাড়িতে উঠে পড়ে। নিলয় ড্রাইভিং সিটে বসতেই নেহা প্রশ্ন করে, কে আপনি? আপনার পরিচয়টা দিন। আমি নিলয় হাসান। বাকিটা সময় হলেই জানতে পারবে। নিলয় কথাটি বলেই নেহার মুখে কি যেন একটা স্প্রে করে। নেহা ঘুমিয়ে যায়। নেহার ঘুমন্ত মুখটার দিকে নিলয় চেয়ে থাকে অনেকটা সময়। কি অপরূপ মায়া নেহার মুখে। এক সময় এই মায়াতে নিলয় খুব গভীরভাবে আটকে যায়। তবে সেই মায়াটা ছিল কেবল মরীচিকা, যার অপর পাশে ছিল মিমি, আর এপাশ ছিল নিলয়। বিকেল 4:30 নেহার ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখে একটি অচেনা রুমের মধ্যে সে শুয়ে আছে। হালকা শীত শীত করছে তার, গায়ে একটা পাতলা কম্বল। নেহার রুমের চারপাশটা ভালো করে চোখ বুলিয়ে নিল। রুমের চারপাশের দেয়ালে নেহার ছবি টানানো। প্রথমে যে ছবিটা নেহার চোখে পড়ে সেটার দিকে সে অনেকক্ষণ চেয়ে থাকে, কারণ এমনি একটা ছবির কারণে সে একদিন প্রচণ্ড রকমের মার খায় তার সৎ মায়ের কাছে। সেদিন ছিল বৈশাখ মাসের প্রথম দিন। পরন্ত বিকেলে পরিধিত প্রকৃতির মাঝে বিরাজ করছিল পহেলা বৈশাখের আগমনী আমেজ। নেহা ও তার কয়েকজন বান্ধবী মিলে প্ল্যান করে তারা কোথাও একসাথে ঘুরতে যাবে। আর জায়গাটা তাদের এলাকা থেকে কয়েক কিলোমিটার দূরের একটি নদীর পাড়ে। সবাই সাদা ড্রেস পরে বের হয়। বিকেল হতেই তারা পৌঁছে সেই নদীর পাড়ে। নদীর চারপাশে বড় বড় মেহগনি গাছ, ছোট্ট একটি নদী। এটাকে ঠিক নদীও বলা যায় না। নদীর এক পাশে ইয়া বড় কাশবন। নদীর পাড়ে কিছু জায়গা নিয়ে সারি সারি কলাবাগ। সেই কলা পাতায় বৈশাখের অদ্ভুত বাতাস যখন এসে পড়েছিল, তখন কেমন যেন একটা প্রশান্তি শব্দ হয়। নিমিষেই মন কেমন যেন নেচে ওঠে নেহার। সে কাশবনের দিকে ছুটে যায়। বড় কাশবনের মধ্যে সে খালি পায়ে হাঁটতে থাকে। হঠাৎ একটা ছোট্ট খরগোশছানার দিকে নেহার চোখ যায়। নেহা দৌড়ে খরগোশছানাটি হাতে নেয়, আর তখনই একটা দমকা বাতাস তার গায়ে এসে লাগে। কালো চুলগুলোর কিছুটা মুখের সামনে এসে তার। নেহা মনের আনন্দে খরগোশছানাটা হাতে নিয়ে লাফিয়ে ওঠে, জোরে জোরে বলতে থাকে, তুমি ফিরবে কোনো একদিন, হয়তো নীলিমার হারানো কোনো এক বৃদ্ধ বেলায়, নতুবা কোনো এক নতুন বকেশে, এক নতুন দিনের নির্মল খোলা হাওয়ায়, নতুবা তুমি ফিরবে অহরণ ঝরা ঘন কালো বৃষ্টির মুহুর্মুহু নির্জন খেলায়, নতুবা ফিরবে তুমি কোনো এক রাতে পূর্ণিমা ভরা জ্যোৎস্না ছায়ায়, তুমি ফিরবে।